আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পোয়েটিক পেপারস এবং লার্ন উইথ প্যাশন থেকে। যে যেখান থেকে দেখছো তাকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা টি.এস. ইলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড সম্পর্কে আলোচনা করব। টি.এস. ইলিয়টের ওয়েস্টল্যান্ড সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি একটু টি.এস. ইলিয়টের যে কি ওয়ার্কস এবং টি.এস. ইলিয়ট কে ছিলেন, তার জীবন বৃত্তান্ত কী সে ব্যাপারে একটু আলোচনা করব। তো আমি শুরু করছি পড়া। T.S. Eliot was a highly influential poet, essayist, playwright, and literary critic of the 20th century. T.S. Eliot ছিলেন 20th সেঞ্চুরির একজন ইনফ্লুয়েন্সিয়াল পয়েট, মানে একজন কবি, অ্যাসিস্ট, রচনাবিদ বা প্রবন্ধ লিখে, এরকম কেউ। প্লে রাইট হলো ড্রামাটিস্ট আর কি, যে ড্রামা লেখে। অ্যান্ড লিটারারি ক্রিটিক অফ দ্য 20th সেঞ্চুরি, এবং লিটারারি ক্রিটিক ছিল 20th সেঞ্চুরি, মানে সাহিত্য সমালোচক ছিল 20 শতাব্দীতে। টি.এস. এলিয়টের জন্ম হলো 1888 সালে, এবং 1888 সালে 1888, এবং মৃত্যুবরণ করেন 1965 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা কি পাচ্ছি? টি.এস. এলিয়ট হলো একজন ইনফ্লুয়েন্সিয়াল পয়েট, একজন এসেইস্ট, প্লে রাইট অ্যান্ড লিটারারি ক্রিটিক অফ দ্য 20th সেঞ্চুরি. He was born in St. Louis, but became a British citizen in 1927. তিনি সেন্ট লুইসে জন্মগ্রহণ করে, কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ পায় 1927 সালে, 1927. T.S. Eliot is best known for his modernist works which often grapple with the theme of alienation, time, spirituality and cultural disintegration. এখানে বলা হয়েছে টি.এস. ইলিয়ট তার মডার্নিস্ট ওয়ার্ক, যে কাজগুলো, মানে আধুনিক যে কাজগুলো করেছে, সে কাজগুলো ব্যাপারে সে খুবই বিখ্যাত। তার থিম অ্যালাইনেশন, মানে যেসব জিনিসগুলো ফিগার অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয় কবিতা, উপন্যাসে, প্রবন্ধে, সেসব ব্যাপারে তিনি থিমগুলো খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। টাইম নিয়ে আলোচনা করেছেন, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করেছেন, অ্যান্ড কালচারাল ডিসইন্টিগ্রেশন, এবং সাংস্কৃতিক বা সামাজিক যে অবক্ষয় সেটা সম্পর্কে আলোচনা করেছেন। ডিসইন্টিগ্রেশন অর্থ হলো অবক্ষয় সম্পর্কে আলোচনা করেছেন। এবার আমরা আসবো টি.এস. ইলিয়টের কি ওয়ার্কস নিয়ে। টি.এস. ইলিয়ট কি ওয়ার্কস করেছেন সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করব। কি ওয়ার্কস: দ্য সন অফ জে আলফ্রেড প্রুফক, 1915 তিনি দ্য লাভ সং অফ আলফ্রেড প্রুফক নামে একটি কবিতা লিখেছিলেন। একটি ড্রামাটিক মনোলগ যেটা ছিল রিফ্লেক্টিং মডার্নিস্ট থিমস অফ ইনসিকিউরিটি অ্যান্ড ইনডিসিশন। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্লি পোয়েমস। এটা টি.এস. ইলিয়টের একটা আর্লি পোয়েমস। সেই পোয়েমে তিনি, এটা একটা ড্রামাটিক মনোলগ, এবং ড্রামাটিক মনোলগ সে রিফ্লেক্টিং মডার্ন থিমস অফ ইনসিকিউরিটি অ্যান্ড ইনডিসিশন, মানে এটা রিফ্লেক্ট করে, এটা প্রতিচ্ছবি একটি সমাজের যে ইনসিকিউরিটি, মানে অনিরাপত্তার যে ব্যাপারটা, এবং ইনডিসিশন, মানুষের মধ্যে যে সামাজিক অবক্ষয়, ইনডিসিশন, ডিসইন্টিগ্রেশন, ঠিক আছে, মানুষের মধ্যে যে দ্বিধাবোধ, এগুলো এই কবিতায় মূলত তুলে ধরা হয়েছে। ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্লি পোয়েম, যেটা ছিল তারই খুবই একটি আর্লি পোয়েম, মানে পূর্বের অনেক প্রথম দিকের সময়কার কবিতা। দ্য ওয়েস্টল্যান্ড, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমরা আজকে কিন্তু ওয়েস্টল্যান্ড নিয়ে মূলত আলোচনা করব। তো দ্য ওয়েস্টল্যান্ডে আমরা পাচ্ছি, ওয়েস্টল্যান্ড হলো লেখা হয়েছে 1922 সালে। কনসিডার্ড এ cornerstones of modern poetry, these complex fragmented poems explore the spiritual and cultural crisis of the post-World War One world. মানে ওয়ার্ল্ড ওয়ারের সময় তিনি এই কবিতাটি পোস্ট ওয়ার্ল্ড ওয়ারের উপর নিয়ে লিখেছেন, মডার্নিস্ট পোয়েট্রি। এবং এটা একটা খুবই কমপ্লেক্স এবং খুবই খণ্ডিত কবিতা, মানে ফ্র্যাগমেন্টেড পোয়েমস এক্সপ্লোর দ্য স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল ক্রাইসিস, এবং যে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা এবং কালচারাল ক্রাইসিস, সাংস্কৃতিক যে অবক্ষয় ছিল সমাজের, সেই ব্যাপারে মূলত এই কবিতায় আলোচনা করা হয়। আইসোলেশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, তারপরে লোনলিনেস, ডিসইন্টিগ্রেশন ইত্যাদি ব্যাপারে আলোচনা করা হয় সমাজের পোস্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে। 1922 সালে কবিতাটি যখন লিখেন উনি, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার পরে সমাজের যে অবক্ষয় হয়েছিল, মানুষের মধ্যে যে একটা টেনশন, মানুষের মধ্যে যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, আইসোলেশন থাকতো, সেসব সম্পর্কে এবং সমাজের অবক্ষয় থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেসব ব্যাপারে তিনি মূলত টি.এস. ইলিয়ট
মূলত এখানে আলোচনা করেছেন। তো টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ড সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ওয়েস্টল্যান্ডের 5টা ভাগ, 5টা পার্টে ওয়েস্টল্যান্ডকে ভাগ ভাগ করা হয়েছে। সো আমরা এখন ওয়েস্টল্যান্ডের ব্যাকগ্রাউন্ড একটু আলোচনা করব, তারপরে কি থিমস আলোচনা করব, আর কি আলোচনা করব আমরা, আর আলোচনা করব কনক্লুশন সম্পর্কে। তো এখানে আমরা পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড, রিটেন আফটার ওয়ার্ল্ড ওয়ার 1, দ্য পয়েট রিফ্লেক্টস দ্য ডিসপেয়ার অ্যান্ড কনফিউশন অফ এ ওয়ার্ল্ড লেফট ব্রোকেন বাই দ্য ওয়ার। তো এখানে বলা হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 1-এর পরে তিনি এই কবিতাটি লিখেছেন, ওয়েস্টল্যান্ড কবিতাগুলো লিখেছেন, এবং এই কবিতাটি রিফ্লেক্ট করে ডিসপেয়ার অ্যান্ড কনফিউশন, দ্বিধাবোধ অফ এ ওয়ার্ল্ড লেফট ব্রোকেন বাই দ্য ওয়ার। এমন একটি সমাজের কথা বা এমন একটি সোসাইটির কথা, একটা ব্রোকেন, একটা ভাঙ্গা ভাঙ্গা একটা সমাজ সোসাইটির কথা বলেছেন, যেটা সমাজের মধ্যে এক ধরনের ডিসপেয়ার বা কনফিউশন ক্রিয়েট করে, যেটা পয়েমকে রিফ্লেক্ট করে। ইট ক্যাপচার্স দ্য ফিলিং অফ এমটিনেস, লস অ্যান্ড ডিসকানেক্টেড ইন মডার্ন লাইফ। এটা ক্যাপচার মানে এটা ধারণ করে দ্য ফিলিংস অফ এমটিনেস, শূন্যতা, লস, কিছু হারিয়ে ফেলা, ডিসকানেকশন, সমাজের সাথে যে সংযোগহীনতা, যোগাযোগহীনতা, এই ব্যাপারে তিনি মূলত এখানে আলোচনা করেছেন। ইট ক্যাপচার দ্য ফিলিংস অফ এমটিনেস, লস অ্যান্ড ডিসকানেকশন ইন মডার্ন লাইফ। ইলিয়ট ইউজেস এ ফ্র্যাগমেন্টেড স্ট্রাকচার। তিনি কিছু ফ্র্যাগমেন্টেড মানে হলো খণ্ডিত বা টুকরা টুকরা হওয়া, মানে তিনি এখানে অনেকগুলো ভাগে ভাগ করেছেন কবিতাগুলো। জাম্পিং বিটুইন ডিফারেন্ট ভয়েসেস, টাইমস, প্লেসেস টু শো দ্য ক্যাওস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি। জাম্পিং বিটুইন ডিফারেন্ট ভয়েস মানে একটা থেকে আরেকটা বিভিন্ন কোটেশন থেকে তিনি আলোচনা করেছেন, টাইম অ্যান্ড প্লেস সম্পর্কে আলোচনা করেছেন, শো দ্য ক্যাওস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড এবং সোসাইটি, এবং মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে যে ক্যাওস, বিশৃঙ্খলাটা, সেই বিশৃঙ্খলা সম্পর্কে তিনি মূলত আলোচনা করেছেন। তাহলে কি বলবো আমরা এখানে? ইলিয়ট ইউজেস এ ফ্র্যাগমেন্টেড স্ট্রাকচার জাম্পিং বিটুইন ডিফারেন্ট ভয়েসেস, টাইমস অ্যান্ড প্লেসেস টু শো দ্য ক্যাওস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি। এখন আমরা কি থিমসে চলে আসব। কি থিমস আমরা প্রথমেই পাচ্ছি হলো স্পিরিচুয়াল এমটিনেস। স্পিরিচুয়াল এমটিনেসের ভিতরে আমরা পাচ্ছি দ্য পোয়েম শোজ এ ওয়ার্ল্ড উইদাউট ফেইথ অর মিনিং। মানে এই পোয়েমে এমন একটি সমাজের কথা তুলে ধরা হয়েছে যেখানে ফেইথ অর মিনিং সিম্বলাইজড বাই এ ব্যারেন অ্যান্ড লাইফলেস ল্যান্ড। মানে ফেইথ অর মিনিং উইদাউট ফেইথ, যে সমাজে কোনো ফেইথ বা বিশ্বাস ছিল না, যাকে সিম্বলাইজড করা হয়েছে ব্যারেন বা লাইফলেস ল্যান্ড। ব্যারেন মানে অনুর্বর একটি মাটি, যেখানে ফসল বা ক্ষেত খামারি করা যায় না, সে জায়গাকে বলা হয় ব্যারেন, এবং লাইফলেস ল্যান্ড। বিশ্বযুদ্ধের পরে, প্রথম ওয়ার্ল্ড ওয়ারের পরে পৃথিবীর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তোমরা সবাই বুঝতে পারছো। তো ওয়ার্ল্ড ওয়ারের পরে যে অনুর্বর জমি বা লাইফলেস যে ল্যান্ডটা, সেটা একটা মানুষের সাথে তিনি সিম্বলাইজড করেছেন। মিথস লাইক দ্য স্টোরি অফ ফিশার কিং হাইলাইট দ্য নিডস অফ স্পিরিচুয়াল হিলিং, এবং তিনি কিছু মিথ মানে গ্রিক মাইথোলজিও তুলে ধরেছেন, যেটা নিড ফর স্পিরিচুয়াল হিলিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই লাইনটা বাদ দিলেও কোনো সমস্যা নেই। মানে তিনি বিভিন্ন জায়গা থেকে অনেক কোটেশন নিয়ে, পরে মাইথোলজি থেকে অনেক কিছু নিয়ে তিনি এই কবিতাটি মূলত লিখেছেন, এটা এখানে বর্ণনা করা হয়েছে। ফ্র্যাগমেন্টেশন, খণ্ডিতভাবে কবিতাগুলো লেখা। খণ্ডন, ফ্র্যাগমেন্টেশন মানে হলো খণ্ডন। দ্য পোয়েম ডিসজয়েন্ট স্টাইল অফ রিফ্লেক্টস দ্য ব্রোকেন হিউম্যান রিলেশনশিপ, সোসাইটি অ্যান্ড ট্রেডিশন। রিফ্লেক্টস দ্য ব্রোকেননেস অফ হিউম্যান রিলেশনশিপ, মানব জীবনের যে হিউম্যান রিলেশনশিপগুলোর যে অবক্ষয় বা ব্রোকেননেস, মানে রিলেশনশিপ ব্রোক হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, সোসাইটি সমাজ এবং ট্রেডিশন সংস্কার নিয়ে তিনি মূলত আলোচনা করেছেন। কালচারাল ডিকে, সামাজিক অবক্ষয় বা সাংস্কৃতিক অবক্ষয়। ইলিয়ট কন্ট্রাস্ট দ্য রিচ কালচারাল অ্যান্ড স্পিরিচুয়াল ট্র্যাডিশন অফ দ্য পাস্ট উইথ দ্য সোয়ালো ম্যাটেরিয়ালিস্টিক মডার্ন ওয়ার্ল্ড। এখানে বলেছেন ইলিয়ট কন্ট্রাস্ট, তিনি সংযুক্ত করেছেন দ্য রিচ কালচার অ্যান্ড স্পিরিচুয়াল ট্র্যাডিশন, সমাজের ধনীদের যে একটা কালচারাল সাংস্কৃতিক অবস্থা এবং স্পিরিচুয়াল ট্র্যাডিশন এবং আধ্যাত্মিক যে
সাংস্কৃতিক অবস্থা অফ দ্য পাস্ট উইথ দ্য সোয়ালো ম্যাটেরিয়ালিস্টিক মডার্ন ওয়ার্ল্ড, যেটা ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদ যাকে বলা হয়, সরি বাস্তুবাদ না, বস্তুবাদ হবে এটা, বস্তুবাদ মডার্ন ওয়ার্ল্ডের যে অবস্থাটা সেটার মূলত তিনি কন্ট্রাস্ট করেছেন কিসের সাথে, কালচারাল অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেডিশনের সাথে। সার্চ ফর রিনিউয়ালে আমরা পাবো ডিসপাইট দ্য bleakness, there's hope for rebirth symbolized by water which represent life and cleansing. সার্চ অফ রিনিউয়াল মানে পুনর্জীবিত করা বা পুনর্গঠিত করা কোনো কিছু, রিজারাকশন, রিনিউয়াল মানে পুনরায় জীবিত করা, এমন কিছু একটা বোঝানো হয়েছে। ডেসপাইস দ্য ব্লিকনেস, এত কিছু থাকা সত্ত্বেও দেয়ার ইজ হোপ ফর রিবার্থ, এখানে কিছু আশা করা যায় নতুনভাবে কিছু জন্মানোর, সিম্বলাইজড বাই এটা, যেটাকে ওয়াটার দিয়ে সিম্বলাইজ করা হয়েছে, হুইচ রিপ্রেজেন্ট লাইফ অ্যান্ড ক্লিনজিং, যেটা লাইফ অ্যান্ড ক্লিনজিংকে রিপ্রেজেন্ট বা উপস্থাপন করে। মানে এখানে কি বলা হয়েছে, ওয়াটার দ্বারা রিভার্থকে সিম্বলাইজ করা হয়েছে, যেটা রিপ্রেজেন্ট লাইফ অ্যান্ড ক্লিনজিং, যেটা লাইফ এবং ক্লিনজিংকে মানে পুনর্গঠিত করা এবং পরিষ্কার। ক্লিন মানে কি, পরিষ্কার করা, ক্লিনজিং মানে নতুন জীবন এবং সময়কে যাতে নতুনভাবে স্থাপিত করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। ডেথ অ্যান্ড রিবার্থ, মৃত্যু এবং পুনরায় জীবিত হওয়া। Inspired by myths and religious stories, the poem suggests the destruction may lead to renewal. Simplified summary of the poems. Oh sorry, পরের লাইনে আমি একটু পরে আলোচনা করছি। Inspired by the myth and religious stories, এবং বিভিন্ন মিথ এবং রিলিজিয়াস স্টোরিজগুলোতে মূলত কি থাকে সেই ব্যাপার থেকে তিনি বিভিন্ন কোটেশন নিয়ে এই কবিতাটি লিখেছেন। দ্য পয়েম সাজেস্টেন দ্য ডিস্ট্রাকশন মে লিড দ্য রিনিউয়াল, এই ডিস্ট্রাকশনটা যে নতুন করে, ডিস্ট্রাকশন মানে হলো ধ্বংসাত্মক সমস্যা যে নতুন করে আবার রিনিউয়াল হতে পারে বা নতুন করে রিবর্ন হতে পারে, রিবার্থ হতে পারে, সেই ব্যাপারে মূলত এখানে আলোচনা করা হয়েছে। এখন সিম্পলিফাইড সামারি অফ দ্য পয়েমস, পয়েমের এখন সামারিগুলো আমি সিম্পলিফাইড করব, মানে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দ্য বিউরিয়াল অফ দ্য ডেথ ইন্ট্রোডিউস দ্য থিম অফ লাইফলেস স্টেরাইল ওয়ার্ল্ড লঙ্গিং ফর রিনিউয়াল, এখানে এমন একটা লাইফলেস সমাজের কথা উল্লেখ করা হয়েছে। এ গেম অফ চেসে ফোকাসেস অন ব্রোকেন রিলেশনশিপ অ্যান্ড দ্য এমটিনেস অফ মডার্ন লাইফ, এখানে এই গেম অফ চেসে গুলো কবিতার একটা পার্টের নাম। তো এখানে ফোকাসেস অন ব্রোকেন রিলেশনশিপ, এখানে ফোকাস করা হয়েছে ব্রোকেন কিছু রিলেশনশিপ, যে সম্পর্কগুলো স্থায়ী নয়, দীর্ঘস্থায়ী নয়, ব্রোকেন, অ্যান্ড দ্য এমটিনেস অফ মডার্ন লাইফ, এবং বর্তমান সমাজের যে শূন্যতা, এমটিনেস মানে শূন্যতা, অপ্রাপ্ত কোনো একটা জিনিস, সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে এই গেম অফ চেসে। দ্য ফায়ার সারমন ক্রিটিসাইজেস মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডিকে ইন মডার্ন সোসাইটি, ফায়ার সারমনে ক্রিটিসাইজ করা হয়েছে মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডিকে, মোরাল সামাজিক এবং স্পিরিচুয়াল ডিকে অবক্ষয়ের ব্যাপারে, এবং আধ্যাত্মিক অবক্ষয়ের ব্যাপারে, স্পিরিচুয়াল বা ধার্মিকও বলা যেতে পারে, এটা সমাজের যে মোরাল লেসন বা স্পিরিচুয়াল ডিকে সে সম্পর্কে ক্রিটিসাইজ করা হয়েছে। ডেথ বাই ওয়াটার রিফ্লেক্টস অন ডেথ অ্যান্ড দ্য পসিবিলিটি অফ রিনিউয়াল থ্রু ওয়াটার, এখানে রিফ্লেক্টস অন ডেথের কথা রিফ্লেক্ট করা হয়েছে, অ্যান্ড দ্য পসিবিলিটি অফ রিনিউয়াল, এবং পুনরায় সমাজকে জীবিত করার যে উদ্যমটা সেটা থ্রু ওয়াটার, পানির দ্বারা, ক্লিনজিনেস দ্বারা উল্লেখ করা হয়েছে, যেটা আমি আগেও পড়েছি, ওয়াটার অ্যান্ড ক্লিনজিং। What the thunder said ends with fragmented images of destruction and hope calling for spiritual awakening. Images of destruction and hope and calling for spiritual awakening. এখানে কি বলা হয়েছে যে সমাজের যে ডিস্ট্রাকশন, ইউজলেস লাইফ, হোপ, এসব ব্যাপারে মূলত আলোচনা করেছেন এবং শেষ করেছেন এসব মাধ্যমে। এখন কনক্লুশনে আমরা পাবো দ্য ওয়েস্টার্ন পোর্ট্রেটস এ ওয়ার্ল্ড ইন ক্রাইসিস অ্যান্ড অলসো সাজেস্টেড দ্য পোটেন্সিয়াল ফর রিনিউয়াল অ্যান্ড হিলিং ইফ হিউম্যানিটি রিকনার্স দ্য স্পিরিচুয়ালিটি অ্যান্ড মিনিং। ইট ইজ এ রিফ্লেকশন অফ দ্য স্ট্রাগল অ্যান্ড হোপস অফ এ ব্রোকেন ওয়ার্ল্ড। তো
তো এখানে মূলত এটাই বোঝানো হয়েছে যে ওয়েস্টল্যান্ড দ্বারা মূলত কবিতায় কবি পোর্ট্রেট করেছেন সামাজিক অবস্থা, সামাজিক অবক্ষয়ের উপর, মানুষের মধ্যে যে সামাজিক অবক্ষয়, সমাজটা যে খুবই খারাপ অবস্থায় চলে গিয়েছিল, পৃথিবীটার জন্য একটা রিবার্থ, রিইউনিয়ন দরকার, পৃথিবীটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য স্পিরিচুয়ালিটি দরকার, ভালো কিছু মোরাল লেসন দরকার, সব কিছু দরকার। ইট রিফ্লেকশন অফ দ্য স্ট্রাগল অ্যান্ড হোপ ফর এ ব্রোকেন ওয়ার্ল্ড। এবং এটা একটা স্ট্রাগল, সংগ্রাম, ব্রোকেন ওয়ার্ল্ড এবং সংগ্রাম এবং আশার কথা বলা হয়েছে যে কিভাবে আশা আবার সমাজটাকে নতুনভাবে রিবর্ন বা রিবার্থ করতে পারে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক কাজে লেগে পড়ো। সবাই পোয়েটিক পেপারসে লাইক করবে, ফলো করবে, কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ প্যাশনও লাইক করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।